শাহানা পারভিনের হাত ধরে মায়া নিজের গালের কাছে বুলিয়ে দিতে থাকে। মা তাকে আদর স্নেহ নাই করতে পারুক, মায়া নিজেও তো এই ভালোবাসা আদায় করে নিতে পারে। মায়ের হাতের পিঠে চুমু দিয়ে বলে, তুমি আজকে রেসপন্স করেছো মা, আমি খুব 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 খুশি হয়েছি। আজকে আমার অপেক্ষার একটু ফল পেয়েছি। তুমি রিকভার করতে যাচ্ছ, ডাক্তার বলেছে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। শাহানা পারভিনের কোনো নড়চড় নেই, তিনি চোখ মেলে তাকিয়ে আছেন শুধু। মায়া তার হাতটি নিজের হাতের মুঠে নিয়ে বলে, জানো মা আমাদের মৌ মা হতে চলেছে। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলে আমি আর তুমি মিলে ওর বাবুর জন্য অনেক কিছু করব। তুমি তো সোয়েটার বুনতে পারো, তাড়াতাড়ি সুস্থ হয়ে ছোট মনির জন্য সোয়েটার বুনে দেবে। জানো মা, আমি আজকে আমার জীবনের শ্রেষ্ঠ ঘৃণিত ব্যক্তিকে শাস্তি দিয়েছি। মোহন সর্দার আজ শেষ, তার ব্যবসায় আবার ফিরে আসতে হলে অনেক স্ট্রাগল করতে হবে, কিন্তু এই মায়া সেই সুযোগ দেবে না। তোমার শাহমীর বাবা আমার স্বামী আমাকে তার বউয়ের মর্যাদা দিয়েছে মা, আমাকে তার জন্য তেমন কষ্ট করা লাগেনি। আমার এতগুলো সুখের মাঝেও একটা সমস্যা বাধা সৃষ্টি করছে মা। ওই মিস্টার খান ফিরে এসছে, বিনা দোষে কাউকে মেরে ফেলতে চায় না আমি, কিন্তু মা মিস্টার খান আমাকে আমার স্বামী থেকে কেড়ে নিতে চায়। আমি তো যাব না তার থেকে, যে করেই হোক মিস্টার খানের একটা ফয়সালা আমি করবই। শাহানা পারভিন শুধু শুনেছেন মেয়ের কথা, কোনো উপদেশ দেওয়ার মতো ক্ষমতা এখন তার নেই। যদি থাকতো তিনি বলতে পারতেন যে তার স্বামী তার শাহমীর তার হয়েই সবকিছু করেছে। রাজকে শাহানা পারভিন শাহমীর বলে ডাকে। রাজ যে সেই ছোট্ট থেকে তার জন্য অপেক্ষা করে এসেছিল, এগুলো মায়াকে জানায়নি শাহানা পারভিন। শুধু বলেছিলেন তার মাহমুদ সরকারের ছেলে শাহমীর রাজের সাথে বিয়ে হয়েছে। ঘাড়ে কারো স্পর্শ পেয়ে পিছনে তাকালো মায়া, দেখতে পেল হাসি ও মিহির দাঁড়িয়ে আছে। হাসি মায়ার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে, মিহির তার কাজে ব্যস্ত থাকে। এসবের ভিতরে মায়া তাকে জড়ায় না, খুব বেশি প্রয়োজন হলে ডাকা হয় মিহিরকে। হাসিকে দেখে মায়া বলে, দেখো হাসি, আমার মা খুব তাড়াতাড়ি আমার কাছে ফিরবে। মা আমার কথা শুনে মিটি মিটি হাসতে থাকে। আমি দেখেছি মায়ের সুখ। মা খুব খুশি হয়েছে আমি মন্ত্রী মশাইকে বিয়ে করেছি তাই, আর আজকে আমি মোহন সর্দারকে ডাউন করতে পেরেছি, তাই মাও রিকভার করতে থাকে। তার মানে আমার মা খুব তাড়াতাড়ি আমার কাছে আসবে। খুব খুশি হয়ে বলতে থাকে মায়া। মায়ার খুশিতে চোখের কোণায় পানি জমতে থাকে। হাসি সেই পানি মুছে দিয়ে বলে, আমার মায়াবতী মা, খুব তাড়াতাড়ি তুমি আর তোমার মা একসাথে থাকবে। আপা খুব তাড়াতাড়ি তোমাকে তার কোলে নিয়ে আদর করতে থাকবে। সন্তান তার মায়ের ভালোবাসার জন্য এত কিছু করেছে, আর মা তার ডাকে সায় না দিয়ে থাকতে পারে? অবশ্যই আপা সুস্থ হয়ে তোমাকে ভালোবাসবে। আমি মাকে নিয়ে অনেক অনেক জায়গায় ঘুরবো হাসি। আমি আর মা মিলে সর্দার বাড়িতে আবার ঢুকবো। আমার মা ওই বাড়িতে যাওয়ার আগে ওই বাড়ির আবর্জনাগুলো সরিয়ে দিব। আমার মা ওখানে শান্তিতে থাকবে। একসময় যে মাকে অপদস্থ হয়ে অধিকারহীনতা হয়ে আসতে হয়েছে, সেই মা তার নিজ অধিকার নিয়ে যাবে ওই বাড়িতে। এটা আমার ওয়াদা। মায়া কথাগুলো খুব উত্তেজিত হয়ে বলতে থাকে। এতগুলো বছর পর মা একটু সুস্থ হয়েছে, এটা যে মায়ার জন্য কতটা খুশির খবর, এটা একমাত্র মা হারা সন্তান বুঝবে। হাসি মায়ার মুখে হাত রেখে বলে, তুমি তোমার উদ্দেশ্যে সফল করতে সক্ষম হবে, এই বিশ্বাসে আমার আছে। মায়া যে একজন বাঘিনী, এই হিংস্র মায়াবতী সব কিছু পারে, তার উদ্দেশ্যে সে অটুট। একদম হাসি, কিন্তু আমার পথে যে একজন বাধা হয়ে আছে। মিহির সান্ত্বনা দিয়ে বলে, বাধা অতিক্রম করে পথ চলতে হবে বেবি ডল। পথে বাধা আসবেই, কিন্তু উদ্দেশ্য তোমার নিজের সাথে করে নিয়ে সফল করতে হবে। উদ্দেশ্য কথা ভুলে বাধাকে নিয়ে ভাবলে হবে না। তুমি আমার বেবি ডল, তোমাকে ভীতু চেহারা মানায় না। তোমার মন্ত্রী মশাই তোমার সব ইচ্ছা পূরণ করে, সেই ক্ষেত্রে এটা তো ক্ষুদ্র এক বিষয়। কিন্তু মিহির ভাই, ওর কাছে আমার আর কিছু।
আর কিছু বলতে পারে না মায়া। রাজ কল করেছে, এতক্ষণে রাজ বাসায় এসেছে। বাসায় এসেই রাজ খুঁজতে থাকে মায়াকে, না পেলে কল করে। আজও হয়তো তাই। মায়া কল রিসিভ করতেই রাজ বলে, সারাদিন কাজের মাঝে বউকে দেখার জন্য মন ছটফট করতে থাকে। কখন বাড়ি আসবো আর বউকে আলিঙ্গন করব সেই অপেক্ষায় থাকি, কিন্তু বউ আমার বাড়িতেই নেই। বলি, আলিঙ্গন কি এখন আমি আমার গুলি ধরে রাখা বউয়ের ছবি করব? মায়া ও রাজের বেডরুমের মাথায় একটি বড় ছবি টাঙানো আছে, যেটাতে মায়া গুলি ধরে সাইড লুকে আছে। সেদিকে তাকিয়ে কথাগুলো বলতে থাকে রাজ। মিহির এসছে, তাই ওর সাথে একটু কথা বলছিলাম। এটা ওই মিহির না যে তোমার হবু বর ছিল? বর আর হলো কোথায়, বর তো আপনি হয়েছেন। বাসায় আসেন বেবিজান, অন্যের বউ হওয়ার ইচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি। মায়া হেসে দেয়, ফোন কেটে সবাইকে বিদায় দিয়ে মাস্ক পরে চলে যায়। গাড়ির সর্দার মহলের সামনে আসতেই দারোয়ান দরজা খুলে দেয়। গাড়ি নিয়ে গ্যারেজে যায় মায়া। সেখানে গাড়ি রেখে ভেতরে আসতে নিলেই সামনে বাধা হয়ে দাঁড়ায় বীর। মায়া দেখেও না দেখার মতো করে আসতে নিলেই বীর বলে ওঠে, এভাবে ইগনোর করো না জানেমান, সইতে পারি না আমি। সইতে শিখে নিন মিস্টার খান। আর এখন আমি আপনার ভাইয়ের বউ, অন্তত সেই খাতিরে আমার থেকে দূরে থাকুন। কখনোই সম্ভব না, আমার ভালোবাসা আমি আদায় করেই ছাড়বো। নিজের জেদকে কন্ট্রোল করুন। আমি আপনার নই, আমি যার জন্য জন্মেছি তার হয়েও গেছি। এখন আর এই ভাগ্য বদলাবে না। ভাগ্য বদলানোর চেষ্টা তো করে দেখো। ভালোভাবে বলছি, ছেড়ে দেবো ওই স্বামীর রাজকে, আঁকড়ে ধরো আমার এই হাত, দেখবে সুখের রাজ্যে নিয়ে যাব তোমাকে। এই মায়ার সর্বাঙ্গে এখন একটাই নাম, এটা শাহমীর রাজ। এই নাম কেউ মুছতে পারবে না। ভুলেও আমার আর আমার বরের মধ্যে তৃতীয় ব্যক্তি হতে আসবেন না। একবার যখন আপনাকে নিজের হাতে শেষ করেছি, বারবার শেষ করে দিব। ভাগ্যবশত আপনি একবার বেঁচে গেছেন, কিন্তু এবার সেই সুযোগ দিব না। তুমি যতবার আমাকে খুন করতে চাইবে, আমি বেঁচে ফিরলে ঠিক ততবার তোমার জন্যই ফিরে আসব। এটা এই বীরের ওয়াদা। আমার জীবনে একমাত্র নারী আসক্তি হয়ে জায়গা নিয়েছো তুমি। যত যাই হোক, ভুলবো না তোমাকে। বারবার ফিরে এসে ভালোবাসার দাবিদার আমি রাখবই। কিন্তু আপনি সফল হবেন না। একবার যখন আপনি ব্যর্থ, বারবার আপনি ঠিক তেমন ভাবেই ব্যর্থ হবেন। বলেই মায়া চলে যায় বাড়ির ভিতর। বীর সেদিকে তাকিয়ে আছে। মায়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে বীর বলে, তোমাকে আমার না করতে পারলে এই জীবন যে ব্যর্থ হয়ে যাবে। বেঁচে থেকেও মৃত ব্যক্তির মতো জীবনযাপন করতে হবে আমার। ঘরের ভিতর আসতেই মায়াকে হ্যাঁচকা টান দিয়ে দেওয়ালে চেপে ধরে রাজ। মায়াকে অতি নিকটে এনে মায়াতে মেতে ওঠে রাজ। তারপর কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলে, খুব শখ না ওই মাহিরের সাথে কথা বলা? আর ইউ জেলাস? হ্যাঁ হ্যাঁ, জ্বলছি আমি। আমার বউ অন্য ছেলের সাথে কথা বলবে, তার হাত পা গুঁড়ো গুঁড়ো করে দিব। কাম অন মন্ত্রী মশাই, আমি তো জাস্ট নর্মালি কথা বলছিলাম। আর মিহির আমার ফ্রেন্ড হয়, বর না হলেও ফ্রেন্ড তো আছি। ফ্রেন্ড হোক আর পাতানো ভাই, কোনো ছেলের সাথেই আমি আমার মায়াবতীকে সহ্য করব না। যদি দেখেন তো। ওখানেই তার রক্তের বন্যা বইয়ে দিব। শাহমীর রাজ তার কথাতে পাক্কা। আমাকে যে বাইরে অনেক ছেলেদের সাথে মিটিং করতে হয়, সেখানে তো হ্যান্ডশেক করা লাগে, তখন আপনি কি করবেন? মাথা গরম হয়ে গেছে রাজের। মায়ার হাত ধরে অন্য ছেলে। রাজের চোখ মুখ লালবর্ণ হয়ে এসেছে। পকেটে থাকা রিভলভার বের করে মায়াকে দেখিয়ে তেজি কণ্ঠে বলে, এটাকে আমি খেলনা হিসেবে ব্যবহার করি না মায়াবতী। যে কুত্তার বাচ্চা আমার বউয়ের হাত ধরবে, তার হাত না পুরো অঙ্গই আমি ভস্ম করে দিব। মায়া ঠোঁট প্রসারিত করে জড়িয়ে ধরে রাজকে। আপাতত মায়া বলতে পারছে না যে মিহির তার হবু বর না, তার হাসির ছেলে। ছোটবেলা থেকে মিহিরের সাথে সে খেলাধুলা করেছে। মিহিরকে ভাইয়ের নজরেই দেখে মায়া, কারণ এখন রাজ জানে হাসি মায়ার মা। এগুলো মায়া ভাবলেও রাজ তো জানে না আসল সত্যিটা। রিসেপশনের ছবি আর ভিডিওগুলো দেখছিল হিয়া। হলরুমের সোফায় বসে এক এক করে ছবিগুলো দেখতে থাকে আর হাসতে থাকে। সবগুলো দেখতে দেখতে হঠাৎ একটি ছবিতে চোখ আটকে গেল হিয়ার। চোখ ছলছল করতে থাকে। রুদ্রকে একটি মেয়ে জড়িয়ে ধরে আছে। মেয়েটি শর্ট ড্রেস পরেছে। ড্রেস দেখে হিয়ার মনে পড়ল এই মেয়েটিকে সে দেখেছিল
গাঢ় নীল রঙের শর্ট ড্রেস পরেছিল। আরেক কোম্পানির সিও ছিল মেয়েটি অনেক স্মার্ট। এর আগেও দেখেছিল হিয়া। যেদিন থেকে হিয়ার মনে রুদ্রের জন্য ঘৃণা ভরে আছে। মনে পড়ে যায় পুরনো কথা, হিয়ার অতীত। একদিন সন্ধ্যায় নীলক্ষেত থেকে বাসায় ফিরছিল হিয়া। গুলশানে আসার আগে একটা বার সেন্টার দেখা যায়। হিয়া জানলা দিয়ে প্রকৃতি দেখতে থাকে। হঠাৎ বাড়ির সামনে রুদ্রকে দেখে অবাক হয় হিয়া। রুদ্রের সাথে আরেকটি মেয়ে থাকে। দুজনে একসাথে বারে ঢুকে যায়। হিয়া এটা দেখার পর ড্রাইভারকে বলে গাড়ি থামিয়ে দেয়। তারপর সেও ঢুকে যায় বারের ভিতর। বার নিয়ে এক্সপিরিয়েন্স নেই হিয়ার। বারের ভিতরটা আজ ফাঁকা থাকে। বারের ভিতরে একটি সিঁড়ি আছে, যার উপর দিয়ে তাকালে দেখা যায় কিছু ঘর। হিয়া দেখলো একটি ঘরের দিকে ওই মেয়েটি ঢুকছে, যেই মেয়েটি রুদ্রের সাথে ছিল। সাথে সাথে হিয়াও সেদিকে দৌড় দেয়। হিয়া সিঁড়ি দিয়ে ওঠার সময় একজনের সাথে ধাক্কা খায়, কিন্তু কিছু খেয়াল করে না। মেয়েটির দেখা দেখি ওই ঘরটিতে ঢুকে দেখতে পায় রুদ্র আর ওই মেয়েটি একে অপরকে জড়িয়ে ধরে আছে। রুদ্রের হাত মেয়েটির পিঠে। দেখতে খুবই বিবৃতিকর লাগবে এদেরকে। রুদ্র মেয়েটিকে ছেড়ে দিতেই দেখতে পেল হিয়াকে। হিয়া অবাক হয়ে তাকিয়ে আছে রুদ্রের দিকে। অনেক আগে থেকেই রুদ্রের জন্য নিজের মনে জায়গা করে নিয়েছিল হিয়া, কিন্তু আজ প্রণয়ের পুরুষের এমন দৃশ্য দেখে থমকে যায় সে। হিয়ার চোখের পানি স্পষ্ট দেখতে পায় রুদ্র। হিয়া যে তার প্রতি দুর্বল এটা রুদ্র বুঝে যায়। হিয়া কোনো কিছু না বলেই চলে আসে বাসায়। বর্তমান অতীত মনে পড়তেই চোখ আবারও ভিজে এলো হিয়ার। আজকে আবারও রুদ্রের সাথে ওই মেয়েটির ছবি দেখে মন ভাঙতে থাকে মেয়েটির। কান্না সুরে বিড়বিড় করতে থাকে, কেন আমাকে এই নষ্ট পুরুষের আসল রূপ দেখতে হয়? কেন আমার সামনেই আসে তার আসল সত্যতা? আর নিতে পারছি না আমি। বলেই কান্না করতে থাকে হিয়া। খুব কষ্ট হচ্ছে তার। ভালোবাসার মানুষকে অন্যের সাথে দেখতে পারবে না কেউ। হিয়া তো নরম মনের মানুষ, সে কিভাবে দেখবে তার মনের মানুষের মধ্যে লুকায়িত ভালোবাসার আসল রূপ? খুব কষ্ট হচ্ছে তার। মিলি তার ফোন স্ক্রল করে যাচ্ছে। তারেকের আইডি একবার রিকোয়েস্ট দিয়েছে, আবারও আনফ্রেন্ড করেছে। বারবার চেষ্টা করেই যাচ্ছে মিলি। তারেক তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে না। কতক্ষণ এমন করতে পারে এটাও দেখে ছাড়বে মিলি। মেসেঞ্জার রিকোয়েস্টে মেসেজ দিয়েছে। তারেক মেসেঞ্জারগুলো দেখবে কিভাবে? সে তো এখন অনলাইন নেই। সকালে তার কাজ আছে, এখন সে তো নাক ডেকে ঘুমাচ্ছে। এদিকে বেচারি মিলি চেষ্টার উপর চেষ্টা করেই যাচ্ছে। একের পর এক গ্লাস বিয়ার নিয়েই চলেছে বীর। সামনে বড় করে টাঙানো হাস্যোজ্জ্বল মায়ার ছবির দিকে তাকিয়ে আছে বীর। মায়াকে সরাসরি স্পর্শ না করলেও মায়ার ছবিতে হাত বুলিয়ে নিচ্ছে সে। মায়ার চোখ দুটো আসলেই মায়াবী। সেদিকে তাকিয়ে বীর বলে, এই মায়া শুধু আমার হবে। তুমি যতই ওই রাজের সাথে রাত্রি যাপন করো, আমি তোমাকে আমার করেই ছাড়বো। তুমি আমার ভালোবাসার নারী, যে নারীকে নিজের করে না পাওয়া পর্যন্ত শান্তি পাবো না আমি। ওই রাজের থেকে এনে আমি তোমাকে আমার এই আলিশান বাড়িতে সুখে রাখবো। আমি তোমাকে রাজের থেকেও বেশি সুখ দিব। বীর অনুভব করে তার কাঁধে কারোর হাত। পিছনে তাকিয়ে দেখে মায়া। হাসি মুখে দাঁড়িয়ে আছে সে। বীর খুব খুশি হয় মায়াকে দেখে। মায়াকে জড়িয়ে ধরতে যাবে, ঠিক তখনই বীর থেমে যায়। বলে, না এখন তোমাকে জড়িয়ে ধরবো না আমি। তোমার শরীরে স্পর্শ করার অধিকার তুমি কাউকে দাও না। সেখানে আগে তোমাকে আমার হালাল করে নিব, তারপর স্পর্শ করব তোমাকে। মায়া বীরের চোখের দিকে তাকিয়ে বলে, তাই? কিন্তু আমি তো আপনাকে সেই অধিকার দিয়ে দিচ্ছি মিস্টার খান। আপনি আমাকে আপনার আপন করে নিতে পারবেন। সত্যি বলছো জানেমন? বিয়ে করবে আমাকে? মায়া মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে দেয়। এটা দেখে বীর বলে, একবার আমি তোমাকে পাই, দেখবে তোমার সেই আগের বীর হয়ে উঠেছি। তোমার সব ইচ্ছাকে আমি পূর্ণ করব জানেমন। তোমার ইচ্ছাকে যে আমি নিজে সম্মান করি, তোমার ইচ্ছা পূরণের হাত ধরতে যেয়েই তোমাকে আমার করার বাসনা জেগেছিল মনে। মায়া হাসতে থাকে। বীর সেদিকে তাকিয়ে বলে, এই হাসি দেখার জন্য আমি কত কিছু করলাম, আর এখন সেই হাসি আমি দেখতে পাচ্ছি। ভালোবাসি আমার জানে মনের হাসিকে। মায়া এবার যেন জোরে জোরে হাসতে থাকে। বীর তাকিয়ে তাকিয়ে দেখছে। হঠাৎ বীর পিছনে থেকে হাসির শব্দ পায়। পিছনে তাকিয়ে দেখে এখানে মায়া। অবাক হয়ে পেছনে তাকিয়ে
থাকতেই আবারও অনুভব করে তার সামনে পিছনে দুদিকেই মায়া। এভাবে করতে করতে সে তার চারপাশ খালি মায়াকে অনুভব করছে। বীর বুঝতে পারল ওগুলো তার ভ্রম, মায়া আসেনি তার কাছে। প্রতিনিয়ত নেশার ফলে আজ সে তার নিকট মায়াকে অনুভব করে, যেটা এখনো করে যাচ্ছে। মায়ার জন্য বীর উন্মাদ হয়ে উঠেছে। বীরের চোখ লাল হয়ে আসে, চোখ ভিজে এসেছে বীরের। সে তো সহ্য করতে পারছে না মায়াকে অন্য পুরুষের সাথে, সে যতই হোক তার ভাই হোক। বীরের সাথেই পড়াশোনা করেছে রাজ। বীর মাফিয়া হতে চেয়েছিল, যেটা সে হতেও পেরে, তাই রাজের আগেই বাংলাদেশ চলে আসে। আর তখনই দেখা হয় মায়ার সাথে। 18 বছর বয়সের এক কন্যাকে দেখে প্রেমে পড়ে যায় বীর। বীর জানতো না মায়া সর্দার বাড়ির মেয়ে, সর্দার বাড়ির বউ। আস্তে আস্তে মায়ের সাথে মিশে জানতে পারে বীর নিজেও রাজের মতন লোকের বিপদে আপদে অনেক সহায়তা করে। কোনো অসৎ ব্যক্তিকে সহ্য করতে পারে না বীর, কিন্তু মায়ার প্রেমে পড়ে আজ বীরও অসৎ উপায় দেখছে। ভাঙতে চায় রাজ ও মায়ার সংসার। সর্দার বাড়িতে সবাই একসাথে বসে আছে। সোনালির মুখে কাপড় দিয়ে কান্না করছে, মালিনী সামাল দিচ্ছে তাকে। মিলি, শিয়া ও হিয়া ঘরে চলে গেছে। মাহমুদ সর্দার বলেছে তাদের ভিতরে। রাজ ও রুদ্র একসাথে বসে আছে সোফায়। তাদের সামনের সোফায় মাথা নত করে বসে আছে মোহন সর্দার। উপর থেকে মায়াদার ঘরের সামনে দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে। আসলে এটা কিভাবে হলো মায়া বুঝতে পারছে না। এটা তো মায়ার প্ল্যান ছিল না। মাহমুদ সর্দার কি বলবেন বুঝতে পারছেন না। তাদের সামনে টি টেবিলে আছে কিছু ছবি ও ভিডিও ফুটেজ, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে মোহন সর্দার ও তার বিভিন্ন গার্লফ্রেন্ডের সাথে কাটানো কিছু নষ্ট মুহূর্ত। রাজ ছবিগুলো হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। এতক্ষণ চুপ থাকলেও রাজের এই খুঁটিয়ে খুঁটিয়ে ছবি দেখা দেখে মায়া নিচ থেকে এসে ছবিগুলো কেড়ে নেয়। রাজ হা হয়ে তাকিয়ে আছে মায়ার দিকে। মায়াকে বলে, কি হলো, ছবিগুলো নিলে কেন? মায়া রাগী দৃষ্টি দিয়ে বলে, মেয়েদের খোলামেলা ছবি এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার কি আছে? চোখ গেলে দিব তোমার। আরে আমি তো দেখছিলাম ছবিগুলো আসল নাকি নকল। এই বুড়োর কপালে আদৌ এত হট মেয়ে জুটবে বলে তো আমার বিশ্বাস হচ্ছে না। রুদ্র লাফ দিয়ে ওঠে, রাজের দিকে ফিরে বলে, অ্যাকচুয়ালি ব্রো, আমিও সেম কথাটাই ভাবছিলাম। এরা যে হট আমার এই জেনারেশনে এসে পেলাম না, আমাদের বাবারা পেয়ে গেল। যুগটা সুগার ড্যাডিতে ভরে গেছে। সবই টাকার খেল ভাই। ঠিক বলছো তুমি, টাকার খেলা এখানে। ড্যাড, আমাকে কিছু টাকা দেও তো। মোহন সর্দার রেগে গেলেন। ছেলে চিৎকার করে বলেন, সেটা বাবাকে নিয়ে এসব বলতে লজ্জা করে না? লে হালুয়া, তুমি করবে লীলা খেলা, আমি বললে দোষ। মায়া টিভি অন করে সেখানে বিভিন্ন চ্যানেলে দেখা যাচ্ছে মোহন সর্দার ও তার অল্প বয়সী গার্লফ্রেন্ডের ছবি। কিছু ঝাপসা করে দেওয়া হয়েছে। সোনালি সেগুলো দেখে জোরে জোরে কান্না করতে থাকে। মায়া কানে হাত দিয়ে বলে, ও শাট আপ কাকি শাশুমা, আপনার বর প্রেম করে ধরা পড়েছে, এখনো মারা যায়নি। এভাবে মরা কান্না করার কিছুই নেই। মাহমুদ সর্দার এবার গলা খাঁকারি দিয়ে বলেন, বুঝতে পারছি না কি করব, এই সমস্যার সমাধান কি? রাজ সোফায় হেলান দিয়ে বলে, কি আর করার, কাকাইয়ের সাথে ওদের বিয়ে দিয়ে দাও। পাগল হয়ে গেছো তুমি? রাজ বলে ওঠে মোহন সর্দার। তোমারই তো লাভ কাকাই, কমসে কম 5-6টা এক্সট্রা সুন্দরী বউ পেয়ে যাবে। বাড়িতে বসে যত খুশি হট কাকিগুলো নিয়ে ফুর্তি করতে পারবে। রাজে তাকে অপমান করছে এটা বুঝতে সময় লাগেনি মোহন সর্দারের। পাপ ছাড়ে না বাপকে। সেখানে মোহন সর্দারের পাপ কিভাবে ছেড়ে দেয়? মোহন সর্দারের আজ মাথা নিচু হয়ে গেল। এইসব তার কর্মের ফল। আর কিছু কি বাকি আছে ভাবতে দেখে মোহন সর্দার। এখন তার মনে হচ্ছে এগুলো না করলেও পারত। মায়ের মুখে ডেভিল হাসি। সে না যাইতেও মোহন সর্দার আজ ভাইরাল। আজকে মিডিয়াতে তাকে নিয়ে গালমন্দ চলছে। শুধু মিডিয়া না, তাদের বাড়ির বাইরেও আজ লোকজনের ভিড়। দারোয়ান সামাল দিতে পারছে না। বাইরে থেকে চেঁচামেচি ঘরে অবধি এসেছে। রাজ এবার বাইরে যেতে নিলে মাহমুদ সর্দার বলেন, কোথায় যাচ্ছ তুমি? ওহ কামন বাবা, ঘুমটা দিয়ে মুখ ঢেকে রাখার মতো কাজ তোমার ভাই করেছে। আমি না যে ঘরে বসে থাকবো। মন্ত্রী হয়ে দায়িত্ব পালন করতে হয়। একজনের জন্য আমরা সবাই তো আর মুখ লুকিয়ে থাকতে পারি না। আমার পুরো পরিবারের বদনাম হবে, এটা তো আমি মেনে নিতে পারবো না।
বলেই চলে গেল রাজ। মায়াও তার পিছনে গেল। রাজ বাধা দিল। মায়ার পাশ দিয়ে যাওয়ার সময় ফিসফিস করে রাজ বলে, এগুলো এভাবে ভাইরাল করে পুরো সর্দার বংশের অপমান না করলেও পারতে মায়াবতী। মায়া অবাক হয়ে বলে, হোয়াট রাবিশ? আমি কেন এভাবে ভাইরাল করব? আমি এসবের কিছুই জানি না। রাজ একটু অবাক হলো। তাহলে কে করলো মোহন সর্দারকে ভাইরাল? এমন কে আছে যে সে চায় মোহন সর্দার ডাউন হোক? অন্ধকার রুমে বসে আছে একজন, এই নিউজ দেখছে। তার মুখে ফুটে উঠেছে বিজয়ের হাসি। হাসতে হাসতে সে বলেই সোনালী ও মোহন সর্দারের ছবির উপর ছুরি মারে। ছুরিগুলো সোজা মোহন সর্দার ও সোনালীর ছবির উপরে এসে লেগে যায়। অতঃপর যুবকটি আবারও অট্ট হাসিতে মেতে ওঠে। বাইরে এসে মিডিয়ার সম্মুখীন হলো রাজ ও মায়া। মায়ার আজকে দেখা মাত্রই সাংবাদিক মাইক নিয়ে রেডি হয়, প্রশ্ন করে, আপনার পরিবারের বয়স্ক একজনের এভাবে অনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে, এগুলো সম্পর্কে আপনাদের মন্তব্য কি? রাজ কিছুক্ষণ চুপ থাকে। সাংবাদিক আরো প্রশ্ন করে। সবাই প্রশ্ন করার মাঝে হঠাৎ রাজ পকেট থেকে রুমাল বের করে চোখ মুছতে থাকে। মায়া তাকিয়ে আছে রাজের দিকে। স্পষ্ট দেখতে পাচ্ছে রাজের চোখে পানি নেই। রাজ অভিনয় করছে। সানগ্লাস নিয়ে চোখে দিয়ে বলে, আসলে পুরুষ মানুষ কাঁদতে নেই, তাই সানগ্লাস দিয়ে কান্না ঢেকে রাখলাম। তো কি প্রশ্ন করছিলেন? আমার কাকা পরকীয়া করে? সাংবাদিক বলে, এক্স্যাক্টলি স্যার, নিউজ তো এমন দৃশ্য দেখাই যাচ্ছে। নিউজে কি আমার কাকাকে দেখা যাচ্ছে? জি না স্যার, এখানে মুখ ঝাপসা রাখা। ঝাপসা মুখ দেখে বুঝে নিলেন ওটা আমার কাকা? বাবাও তো হতে পারতো। লাইভ ভিডিও চলছিল। রাজে তার বাবাকে নিয়ে এহেন বলবে এটা কল্পনার বাইরে ছিল। বিষম উঠে গেল মাহমুদ সর্দার। বিড়বিড় করে বলে, ছেলে তার কাকাকে বাঁচাতে গিয়ে ভোলা ভালা বাবাকে ফাঁসালো। সাংবাদিক কিছু বুঝতে পারে না, তাই তারা বলে, কিছু বুঝলাম না স্যার। আজকাল এডিটের দিক থেকে মানুষ অনেক বেশি উন্নত, বিশেষ করে এআই অ্যাপস দিয়ে এসব খুব কমন। কার না কার বাড়ির সাথে আমার নিরীহ কাকার মুখ মিলিয়ে দিয়েছে, এটা আপনারা বিশ্বাস করলেন? ওসব সুন্দরী মেয়ে আমার কাকার ভাগ্যে থাকার মতো বয়স কি এখন কাকার আছে? কিন্তু স্যার, আপনাদের সাথে এমন কে করবে? লোকের আবার শত্রুর অভাব থাকে, বিশেষ করে আমাদের। আমার কাকার কোম্পানিতে আগুন লেগেছে, আপনারা তো দেখেছেন। ধরে নেন সেই শত্রু। মায়া অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। মায়ের দিকে তাকিয়ে রাজ মিটমিট হাসতে থাকে। রাজ যে জানে মায়া আগুন লাগিয়েছে কোম্পানিতে, কিন্তু ছবিগুলো মায়া ভাইরাল করেনি। এটা মায়ার চোখ মুখ দেখে বুঝেছে রাজ। কিন্তু এখন রাজ দুয়ে দুয়ে চার করে তার পরিবারকে বাঁচাবে, না হলে রাজের বাবা মা বোনেরা ফেঁসে যাবে। একজনের জন্য সবার কেরিয়ার নষ্ট করা বোকামি ছাড়া কিছু না। এই হিডেন শত্রু কে, এটা বের করতে হবে। সাংবাদিক রাজের উক্তিগুলো বিশ্বাস করলো, কারণ ছবিগুলোতে স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না। আর এই যুগে এআই দ্বারা সব কিছু সম্ভব। আবার অনেকে বিশ্বাস না করলেও চুপ করে থাকলো। এই শাহমীর রাজ পাওয়ারফুল লোক, এদের কথা জালে ফাঁসানো সম্ভব না, তাই চুপচাপ চলে গেল। মেইন অফিসে ফোন করে রাজ সবাইকে এই নিউজটা বন্ধ করতে বলে দেয়। সবাই রাজের কথাতে আর এটা নিয়ে মাতামাতি করে না। সবকিছু এখন নর্মাল। রাজ চলে গেল তার কাজে। মায়া কল দিল তার পার্সোনাল সেক্রেটারিকে, যার দ্বারা মোহন সর্দারের পিছনে স্পাই লাগিয়েছিল। ওপাশ থেকে ফোন রিসিভ করতেই মায়া, কে করেছে এই কাজ? ম্যাম আমি জানি না, কিন্তু আমার মনে হয় আর এক যে স্পাই লেগে আছে মোহন সর্দারের পিছনেই, সেই করেছে এই কাজ। কে সে? তার ফুল ডিটেলস বের করো। ওকে ম্যাম। কল কাটতেই মায়ের মুখের হাসির ঝলক দেখা দেয়। যেই করুক এই কাজ, করেছে তো মায়ের উপকারী, কিন্তু এখনো তার আরো কিছু কাজ বাকি আছে, যেগুলো সে এখনো আদায় করে দিবে। আর ইউ হ্যাপি জানেমন? বীরের কণ্ঠ পেয়ে ঘুরে তাকায় মায়া। বীর দাঁড়িয়ে আছে দরজার সাথে হেলান দিয়ে। মায়া সেদিকে তাকিয়ে বলে, ম্যানারলেস হয়ে গেছেন আপনি। কারোর পারমিশন ছাড়া তার রুমে আসতে নেই, এটা জানেন না? আমি যার তার রুমে যাই না, আমি যার তার রুমে যাইও না। তবে হ্যাঁ, যেখানে আমার সুখ লুকিয়ে আছে আমি সেখানে আসতে পারমিশন নিব না, সোজা ছিনিয়ে নিয়ে আসবো। আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার জীবন থেকে সরে যান। তোমার জীবনের এক অংশ আমি,
আমার মনে তোমার জন্য স্থান করে রেখেছি। কি করে সরে যেতে বলো তুমি? কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি হয়ে এসে কখনো সুখ খুঁজে পাওয়া যায় না। তৃতীয় ব্যক্তি হয়ে আমি থাকতেও চাই না, সোজা তোমাকে আমার করে রাখতে চাই। কখনো সম্ভব না। আমি সম্ভব করে ছাড়বো, এটাই বীরের ভালোবাসার জোর। আমার মন্ত্রী মশাই থাকতে এটা সম্ভব না। আমি আর মন্ত্রী মশাই কেউ এই সম্পর্কে তৃতীয় ব্যক্তির স্থান করার সুযোগ দিব না। তোমার মন্ত্রীমশাই কি জানে তুমি তার কাছে মানুষকে দমন করতে এসেছো? তোমার মন্ত্রীমশাই জানে তুমি একজন নিরীহ ব্যক্তিকে খুন করেছো? তোমার মন্ত্রীমশাই কি এটা জানে তুমি যে নিরপরাধ ব্যক্তিকে নিজের স্বার্থে শেষ করে দিয়েছো? আচ্ছা, প্রথম কথাগুলো বাদ দিলাম, কিন্তু শেষের দুইটা জিনিস জানলে থাকবে তো তোমার মন্ত্রীমশাই তোমার হয়ে? আমার কাছে যে এগুলোর জলজ্যান্ত প্রমাণ আছে জানেন, আমার কাছে যে এগুলোর জলজ্যান্ত প্রমাণ আছে জানেমান, সারা দুনিয়া জানে তুমি শুধু একটাই উদ্দেশ্য সফল করতে চাইছো, কিন্তু সারা দুনিয়া এটা জানে না যে তুমি এমন একজন মানুষ যে নিজের স্বার্থে। আর কিছু বলতে পারল না বীর। মায়া ফুলদানি ছুঁড়ে মারে, বীরের গায়ে লাগেনি। বীর ওটা ক্যাচ ধরে নেয়, তারপর বলে, তোমার মন্ত্রীমশাইয়ের জীবনে তুমি হিরোইন হয়ে এন্ট্রি নিলেও তুমি যে আসলে একজন ভিলেন এটা কেউ জানে না। মায়া পিছিয়ে যায়, মনে পড়ে যায় তার পুরনো কথা। সব কিছু ধুয়ে মুছে ফেললেও এই বীরের জন্য তা সম্ভব হচ্ছে না, অথচ এই বীর তার সমস্ত কর্মের সহায়ক ছিলেন। মায়ার দিকে তাকিয়ে বীর বলে, আমি তোমার এই ভিলেন রূপকে গ্রহণ করতে রাজি, শুধু ফিরে আসো আমার জীবনে। তোমার সব কিছু লুকায়িত রেখে তোমাকে আমার আপন করে সুখ দিব। এই হৃদয়ে যে শুধু তোমার বসবাস, জানেমন। মায়া কোনো কথা বলে না, চুপ করে আছে সে। এখন কিছু বলতে চায় না সে। বীর তার দুর্বল জায়গা সম্পর্কে অবগত। মায়া যেমন রাজকে পেতে হিংস্র রূপ ধারণ করতে পারে, বীর তেমন মায়াকে পেতে হিংস্র রূপ ধারণ করে। বীর মায়ের দিকে তাকিয়ে থাকে নীরব দৃষ্টিতে। মায়াকে হাসি খুশি দেখতে সে নিজেও চায়, তার জন্যই তো সে এত কিছু করলো, কিন্তু বিনিময়ে তো সে মায়াকে পেতে চায়। বীর অসহায় দৃষ্টি নিয়ে বলল, তোমাকে পেতে আমি আমার পরিবারকে অসহায় করে দিতে রাজি হয়েছি, কিন্তু তুমি আমাকে বারবার তিরস্কার করে দিচ্ছ। কার জন্য এত কিছু করছো? দিন শেষে সে যখন জানতে পারবে তার আপন ছোট ভাইকে তুমি খুন করেছো, তখন সে মেনে নিবে তো তোমায়? মায়া দুর্বল হয়ে উঠল, মাথার উপরটা চিনচিন করছে তার। মেডিসিন নিতে হবে। বীর এক পা দুপা এগিয়ে এসে মায়াকে ক্রস করে যায়, মেডিসিন বক্সটা দিতেই তারপরে মায়ার মেডিসিন বের করে মায়ের দিকে এক গ্লাস পানি আর মেডিসিন এগিয়ে দেয়। মায়া মেডিসিন খেয়ে নেয়, এখন একটু সুস্থ লাগছে তার। বীর মায়ার সামনে এসে দাঁড়ায়, বুকের উপর থেকে শার্টের দুটো বোতাম খুলে দেখিয়ে দিল মায়ার দেওয়া জখম। গুলি করাতে বীরের বুকে গোল ছিদ্র এখনো বোঝা যায়। সেখানে আঙুল দিয়ে বীর বলে, এই জখম আমি কেন সারাইনি জানো? কারণ এটা তোমার দেওয়া উপহার। যদিও ঘৃণা মিশ্রিত উপহার দিয়েছো তুমি আমাকে, কিন্তু আমি এটাকে ভালোবেসে গ্রহণ করেছি। মায়া কিছু বলে না, সে তো জানে বীর তার জন্য উন্মাদ, কিন্তু মায়া রাজের জন্য উন্মাদ। এটা সত্যি, রাজকে নিজের মন না দিলেও আজ মায়া এই বীরের প্রেমেই মত্ত থাকতো। বীর তার জন্য নিঃস্বার্থ হয়ে যেটা করেছে, এটা কোনো ব্যক্তি করতে পারতো না। বীর না থাকলে মায়া হয়তো আজ এতটা উন্নত থাকতো না, শাহানা পারভিন বেঁচে থাকতো না। বীর মায়ের দিকে দুর্বল চাহনি দিয়ে বলে, যত পারো আমাকে জখম দিয়ে জর্জরিত করে দাও, কিন্তু তুমি আমার হয়ে যাও। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মায়া, ভাবতে থাকে পুরনো অতীত। আজ থেকে ঠিক 9 বছর আগের কথা। অতীত ঢাকায় একটি মেসে ভাড়া থাকতো মায়া ও মৌ। পড়াশোনা করে শিবচর থেকে ঢাকা আসতে হয় তাদের। ভালোই যাচ্ছিল তাদের দিন। মায়ার 18 বছরে যেদিন পা দেয়, ঠিক তার 2 দিন পর মায়া জানতে পারে রাজ আসবে দেশে। শাহানা পারভিন ও মাহমুদ সর্দার কথা বলছিলেন। মায়া জানে না ফোনের উপাসে মাহমুদ সর্দার ছিলেন, কিন্তু তাদের শেষ কথা শুনতে পায় মায়া। শেষের কথাটি এমন ছিল, অবশেষে আমার মায়ের পুতুল বর মানে আমার স্বামীর বাবা আসছে। কাল বিকেলে আমার জামাই বাবাজি আসবে। আমার খুব খুশি লাগছে। মায়ের মুখে এটুকু শুনে মায়া বুঝলো এতদিন সে যাকে পুতুল বর হয়ে জানতো, যাকে সে দেখেনি কিন্তু জানে যে তার
একটি পুতুল বর আছে, সে দেশে আসবে। তখন মায়ার মনের আগ্রহ জাগে তার সেই পুতুল বরকে দেখার। জন্মদিন পালন করতে মায়া শিবচরে এসেছিল কয়েকদিন থাকবে বলে। জন্মদিন পালন হয়েছে, এখন সে তার পুতুল বরকে দেখতে চায়। তাই এখন সে ঢাকায় যাওয়ার জন্য তাড়াহুড়ো করে। মায়ের মুখে শাহমীর নাম শুনে মায়া বুঝতে পারল যে সে মাহমুদ সর্দারের ছেলে। মায়া যে তার নাম শুনেছে আর তার ছোটবেলায় ছবিও দেখ। সর্দার বাড়িতে থাকতে তো মায়া সবার ফ্যামিলি অ্যালবাম দেখতো আর সেখানে নামগুলোও শুনেছিল। যেহেতু কাল বিকেলে আসবে তাই মায়া আজকেই ঢাকা যাবে। পরীক্ষার নাম করে বের হয় মায়া। মৌ ও মায়া একসাথে আসে। মৌ জিজ্ঞাসা করে, তোমার তো এখন কোনো পরীক্ষা নেই আফু, তাহলে কেন মিথ্যে বললে? আমি একটা জিনিস জানতে চাই বোন, এখন বলা যাবে না, আগে নিজে ভালোভাবে জেনে নিই। আচ্ছা। পরের দিন মায়া বিকেলে চলে যায় এয়ারপোর্টে। মিহিরের থেকে সবকিছু জেনে নেয়। মিহির শাহানা পারভিনের সাথে কৌশলে কথা বলে মায়াকে সব ডিটেলস বলে দেয়। মায়া ঠিক সেইভাবেই সময় মতো পৌঁছে যায়। মুখে মাস্ক থাকায় ওড়না ও চোখে সানগ্লাস দিয়ে নিজেকে ঢেকে রাখে মায়া। দেখতে পায় সেখানে দাঁড়িয়ে থাকা পুরো সর্দার বাড়ির পুরো পরিবারকে। মোহন সর্দার ও সোনালি সবাই আছে সেখানে। সবার দিকে চোখ বুলিয়ে নেয় মায়া। ঘৃণা জমে আছে তার এই লোকগুলোর উপর। প্লেন উড়ে আসে মায়ার মাথার অনেক উপর থেকে। আকাশের দিকে চোখ পিটপিট করে তাকিয়ে আছে মায়া। প্লেন আসার শব্দে মায়ার উত্তেজনা বাড়তে থাকে। এই যে এখনই বের হবে মায়ার পুতুল বর। কেমন দেখতে সে, এটা মায়া যেমনই দেখতে হোক না কেন, মায়ার মনে যে সে অজান্তেই জায়গা করে নিয়েছে। তার মা চেয়েছে তার পুতুল বর তার হবে। দেখতে বিশ্রী হলেও মায়া এই শাহমীর রাজকে নিয়েই স্বামী হিসেবে মেনে নিতে রাজি। শিয়া ও হিয়া তখন অনেক ছোট ছিল, ফ্রক পরে আছে। হঠাৎ তাদের লাফালাফি দেখতে পায় মায়া। চিৎকার করে বলে, আমাদের বাইরে এসেছে, উড়ে উড়ে এসেছে, ইয়ে আমাদের কাছে, ইয়ে। মাহমুদ সর্দার ওদেরকে দেখিয়ে দিচ্ছে, ওই যে রাজ এসেছে, তোমাদের ভাই। সবাই অনেক খুশি। মায়া ওদের ইশারা মতো তাকিয়ে দেখলো। লম্বা সুঠামো দেহি এক যুবক, চোখে সানগ্লাস, মুখে ছোপ ছোপ দাড়ি, চুলগুলো স্পাইক করা, দেখতে শ্যামবন। রাজকে দেখার সাথে সাথেই মনে ধরে যায় মায়ার। মুখ ফুটে নিজে থেকেই বলে, আমার পুতুল বর। রাজ এসে মাহমুদ সর্দারকে জড়িয়ে ধরে, তারপর পরিবারের সাথে ব্যস্ত হয়ে যায়। মায়ার চোখের দেখা যেন ফুরায় না, সে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তারপর একটি অটো নিয়ে চলে আসে মায়া। মেসের কাছাকাছি আসতেই জ্যাম বেঁধে যায়। মায়া সেদিকে তাকিয়ে দেখে বোর লাগছিল, তাই আশপাশে তাকালো। হঠাৎ চোখে পড়ল দূরে একটি ফাঁকা মাঠ মতো জায়গায় একদল লোক কালো রঙের ড্রেস পরে আছে। মায়ার ব্যাগে দূরবীন থাকে, ওটা দিয়ে দূরের জিনিস দেখতে থাকে সে। লোকগুলো প্রত্যেকের হাতে গুলি। একজন বৃদ্ধ লোককে ধরে আছে দুইজন। ভিড়ের কারণে মায়া অটোতেই দেখতে থাকে তাদের কর্মকাণ্ড। মনের অজান্তেই কৌতূহল বেড়ে যায় মায়ার, তাই অটোর ভাড়া মিটিয়ে নেমে যায় মায়া। এগিয়ে গিয়ে দেখতে থাকে বৃদ্ধ লোকটির দিকে এগিয়ে আসছে একদল যুবক। বৃদ্ধটি তার দিকে তাকিয়ে হাত জোর করে বলে, আমাকে ছেড়ে দাও বাবা, আমি আর এসব করব না। যুবকটি দাঁত কিরমির করে বলে, এই সমাজে নিরীহ ব্যক্তিদের শান্তিতে বেঁচে থাকতে দেখলে তোদের সহ্য হয় না, তাই না? এতক্ষণ তোর ক্ষমতায় এক নারীর অপহরণ চলছিল আর রাস্তায় লোক চেয়ে চেয়ে দেখছিল। এখন আমার ক্ষমতায় তোর পাপের মৃত্যু হবে আর ওরা চেয়ে চেয়ে দেখবে, কেউ কিছু বলবে না। এই সমাজে নারীদের বেঁচে থাকার অধিকার আছে, তারা শান্তিতে জীবনযাপন করার অধিকার রাখে। বলেই লোকটির পেটে ছুরি ঢুকিয়ে দেয়। আশপাশের সবাই চোখ বন্ধ করে নেয়, ভয়তে কাঁপতে থাকে তারা। যুবকটির কথাগুলো মনে ধরেছিল মায়ার। যেখানে মানুষ পাপ কাজকে টাকার বিনিময়ে সমর্থন করে, সেখানে এই যুবক কোনো অন্যায়ের বিচার করলো। সবার ভয় লাগলেও মায়ার কোনো ভয় লাগে না। তার কাছে মনে হয় এটাই উচিত কাজ। মায়া অনেক জোরে জোরে হাততালি দিয়ে ওঠে। হঠাৎ কারোর হাততালি দেওয়ার শব্দে পিছনে তাকিয়ে রইল বীর। মায়াও তাকালো তার দিকে। সুরমা চোখে দেওয়া বীরের চোখে রক্তিম আভাস, দেখতে মাশাআল্লাহ। যুবকটি এগিয়ে এলো মায়ার কাছে, বলে, এখানে কি করো মেয়ে? কনফিডেন্ট নিয়ে মায়া বলে, কোনো এক সাহসী পুরুষকে টাকার খেলায় উঠতে না দেখে
অন্যায়ের বিচার করতে দেখলাম। কেন যেন তাকে কাছ থেকে দেখতে ইচ্ছা করলো। হয়তো কিছু শিখতে পারবো তাই। অবাক হয়ে তাকালো মায়ার দিকে, বলে, নাম কি তোমার? মেহরুন জাহান মায়া। আপনার? হালকা হেসে উত্তর দিল, আরহাম খান বীর, এই শহরের মাফিয়া, এই শহরে বেড়ে ওঠার পাপের বিনাশকারী। বীরের চোখের দিকে তাকালো মায়া, দেখতে পেল হিংস্র রূপের পুরুষকে। মায়া সেদিকে তাকিয়ে থেকেই বলে, সব পাপের বিনাশ তো হয় না, কিছু পাপ যে চোখের আড়াল থেকে যায়। যেগুলো চোখের সামনে প্রকাশ পায় সেগুলো দমন করতে ক্ষতি কি? মায়া মূলত মোহন সর্দার ও সোনালির কথা বলছিল, কিন্তু বীরের কথা তার ভালো লাগে। আশপাশে যানবাহন চলতে থাকে, মায়ার কানে ভেসে আসে সেই শব্দগুলো। পিছনে তাকিয়ে দেখে নিল একবার, তারপর বলে, কিছু পাপ যে চোখের আড়ালে থেকে যায়, সময় কারোর জন্য থেমে থাকে না। এই যে চলমান গাড়ির মতো আমাকেও এখন এগিয়ে যেতে হবে। আপনার কথাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। ইনফ্যাক্ট আপনাকে আইডল ভাবা যায়। আজ আসি তাহলে, ভাগ্যে থাকলে আবার দেখা হবে, আর না থাকলে ভেবে নিব কোনো ভালো কিছুর জন্য আজ আমার এখানে পথ থেমে গিয়েছিল। বলেই চলে যায় মায়া। মায়ের যাওয়ার দিকে তাকিয়ে আছে বীর। বীরকে সবাই ভয় পায়। সেখানেও অষ্টাদশী এক মেয়ে সাহস নিয়ে তার সাথে কথা বলল, তাও কিনা তার হাতে কাউকে খুন হতে দেখে। দিন যেতে থাকে নিজের মতো। বীর আর মায়ার দেখা হয় না। মায়া নিজেও ভুলে গেছে বীরের কথা, কিন্তু বীর ভোলেনি মায়ার কথা। মায়াকে না ভুললেও মায়াকে নিয়ে খুব বেশি উদাস ছিল না। মায়া প্রতিদিন সময় করে রাজকে দেখার জন্য এদিক ওদিক উকি দিত। রাজ যখন এমপি পদে থাকে তখন বিভিন্ন জায়গায় রাজের অ্যানাউন্সমেন্ট মায়া শুনতে থাকে। সেগুলো মায়া তার ফোনে ক্যাপচার করে নেয়। রাজকে যত দেখতে থাকে ততই রাজকে পাওয়ার আকাঙ্ক্ষা বাড়তে থাকে। রাজ যেগুলো ভাষণ দিয়ে বলতো, মায়া সেগুলো নিজের ব্রেনে সেট করে রাখত। নারীদের জন্য, দরিদ্রের জন্য বিভিন্ন বক্তব্য দিত রাজ, যেগুলো শুনে মন ছুঁয়ে যায় মায়ার। এভাবে কেটে যায় 2.5 মাস। হঠাৎ একদিন রাতে মায়া ও মৌ ঘুমিয়েছিল। এমন সময় মায়ার ফোনে কল আসে। মায়া ঘুম ঘুম চোখে ফোন নিয়ে কানে দিতেই শুনতে পায় শাহানা পারভিনের হাঁসফাঁস। মায়া ফট করে চোখ খুলে বলে, কি হয়েছে মা? শাহানা পারভিন হাঁপাতে হাঁপাতে বলেন, আমি মনে হয় আর বাঁচবো না মা। জানি না আজকে এখান থেকে বেঁচে ফিরবো কিনা, তাই বলে দিতে চাই তোমার সাথে বড় ভাই মানে মাহমুদ সর্দারের ছেলে শাহমির বাবার অনেক আগেই বিয়ে হয়েছে। আমি যদি মারা যাই তুমি নিজ দায়িত্বে ও বাড়ির বউ হয়ে যাবে। আমি তোমাদের 4 হাত এক করতে পারলাম না। অনেক ইচ্ছে ছিল শাহমিরের বউ হয়ে তোমাকে দেখার। মৌকে তুমি দেখে রেখো, ওর প্রাপ্য মর্যাদা ওকে তুমি বুঝিয়ে দিও। ওরা আমাকে ধরে ফেললে আমি শেষ। কিন্তু মা, তুমি এখন কোথায়? আমি ঢাকায় এসেছিলাম। তোমার দাদুকে যারা খুন করেছে তাদের বিরুদ্ধে প্রমাণ পেয়েছি তাই। আর হ্যাঁ, তোমার দাদুকে যারা খুন করেছে তারা নারী পাচারের সাথে যুক্ত। শুধু তাই না, তারা আর কেউ না, ওই। আর বলতে পারে না শাহানা পারভিন, জোরে চিৎকার করে ওঠে। আহ! শাহানা পারভিনের মাথায় আঘাত করা হয়। মায়ের কানে এই চিৎকার ঘোরের মতো লাগে। তাড়াতাড়ি ফোনের লোকেশন অন করে দেয়। শাহানা পারভিন ও মায়ার ফোনের সাথেই লোকেশন কানেক্ট করা থাকে। এটা মায়া করে রেখেছিল। তাড়াতাড়ি করে লোকেশন দেখে বের হয় মায়া। সেখানে যেতে যেতে বেশ দেরি হয়। যাওয়ার সময় পুলিশকে কল করে সব বলে দেয়। মায়া লোকেশন অনুযায়ী ওই জায়গায় পৌঁছায় ঠিকই, কিন্তু দেখতে পায় না কাউকে। আশেপাশে দৌড়ে দৌড়ে খুঁজতে থাকে। অন্ধকারের এলাকা, কিছু চোখে আসে না তার। হঠাৎ দেখতে পেল ছোপ ছোপ রক্ত দিয়ে সোজা একটা লাইন। সেই লাইন বরাবর হাঁটতে থাকে মায়া। এগোতে এগোতে চলে আসে রাস্তার মাথায়। সেদিকে চোখ যেতেই মায়া দেখতে পেল কিছু লোক তার মাকে রক্তাক্ত করে রেখেছে। শাহানা পারভিনের পায়ে জোরে বাড়ি দিল এক রিং হাত দেওয়া নারী। মায়া পুরো বোবা হয়ে যায়। মায়ার মাথা ফাঁকা
হয়ে আসে তার। গলা অবধি আসা কথাগুলো দলা পাকিয়ে। মাকে এভাবে দেখে মায়ার মাথা কাজ করা বন্ধ হয়। দূর থেকে পুলিশের গাড়ির শব্দ আসে, তাই খুনিগুলো দৌড়ে চলে যায়। পুলিশ সোজা গাড়ি নিয়ে আসামিদের ধরতে চায়। ওরা চলে যেতেই মায়া দেখলো একটি ট্রাক এগিয়ে এসেছে। ট্রাকটি আসার আগেই মায়া দৌড়ে রক্তাক্ত শাহানা পারভিনকে নিয়ে অনেক কষ্টে এক কোনায় চলে আসে। গভীর রাতের ফাঁকা রাস্তায় মায়া হাত বাড়িয়ে কাউকে পায় না। কত শত গাড়ি যাতায়াত করছে। মায়া হেল্প হেল্প বলে চিল্লাতে থাকে, কিন্তু কেউ একজন এসে সাহায্য করে না। না পেরে মায়া ওখানেই হাঁটু গেড়ে বসে কান্না করতে থাকে। হঠাৎ একটি গাড়ি এসে মায়ের সামনে থামে। গাড়ি থেকে বের হয় বীর। মায়ের কাছে এসে বলে, এনি প্রবলেম? মায়া মুখ উঁচু করে তাকায়, দেখলো বীরকে। বীর অবাক হলো। মায়াকে এখানে দেখে জিজ্ঞাসা করে, তুমি এত রাতে এখানে কি করছো? মায়া আশার আলো পেয়ে উঠে দাঁড়ায়। বীরের কাছে এসে আকুতি মিনতি করে বলে, আমার মাকে বাঁচান প্লিজ। আমার মা ছাড়া আমি বাঁচবো না, দয়া করে বাঁচান আমার মাকে। বীর পাশে তাকিয়ে দেখলো শাহানা পারভিনের আহত দেহ। বীর শাহানা পারভিনকে কোলে নিয়ে গাড়িতে উঠিয়ে মায়াকে বলে, আমার গাড়িতে বসো, হসপিটালে নিয়ে যেতে হবে। মায়া চোখের পানি মুছে গাড়িতে ওঠে। শাহানা পারভিনকে নিজের কোলে নেয়। মৌকে মেসেজ করে বলে দেয়, আমি ব্যস্ত আছি বোন, চিন্তা করবি না, কাল হাসি এসে তোকে নিয়ে যাবে। হাসিকে কল করে বলে, মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি হসপিটালে যাচ্ছি, বাকি কথা পরে বলবো। তুমি সকালে এসে মৌকে নিয়ে যাবে। বলেই কল কেটে দেয়। হাসি এই রাতে আর ঘুমাতে পারে না। সকাল হওয়ার অপেক্ষা না করেই তাদের বাড়ির গাড়ি নিয়ে বের হয়। একটু পর সূর্য উঠবে। যদি বিপদের কিছু হয় তাহলে তাকে এখন যাওয়া উচিত। তার বিপদে মায়া ও শাহানা পারভিন ছিল, এখন শাহানা পারভিনের বিপদে সে থাকবে। হসপিটালে এসে তাড়াতাড়ি করে শাহানা পারভিনকে ভর্তি করে দেওয়া হয়। বীরের ক্ষমতায় সম্ভব হয়েছিল। বীর নিজ দায়িত্বে শাহানা পারভিনকে ভর্তি করিয়ে দেয়। শাহানা পারভিনকে অপারেশন রুমে নেওয়া হয়েছে। মায়া মুখে হাত দিয়ে কাঁপছে। তার মায়ের কিছু হয়ে গেলে কি নিয়ে বাঁচবে? তার দুনিয়া তো তার মা। এই মা গেলে সে তো নিঃস্ব হয়ে যাবে। বীর তাকিয়ে আছে মায়ের দিকে। কে বলবে এই মেয়ে সাহসী? সেদিন কত সাহস দেখালো, আর আজকে ভীতু হয়ে আছে। ডাক্তার বের হলো অপারেশন রুম থেকে। ডাক্তারকে দেখে বীর এগিয়ে এলো। মায়া সেখানেই বসেই ডাক্তারের দিকে তাকিয়ে আছে। ডাক্তার বলে, প্রচুর ব্লিডিং হয়েছে, ও নেগেটিভ রক্ত লাগবে, আপাতত 2 ব্যাগ লাগবে, তারপর ওদের কন্ডিশন দেখে বলা যাবে। এই রাতে ও নেগেটিভ রক্ত পাওয়া খুব দুষ্কর। মায়ার রক্ত বি পজিটিভ। এটা মোহন সর্দারের। মায়ার এবার নিজের উপরই রাগ উঠেছে। কেন সে মোহন সর্দারের রক্ত পেল? আজ মায়ের রক্ত তার শরীরে থাকলে সে তো তার মাকে বাঁচাতে পারত। মাথা ফাঁকা হয়ে এসেছে। বাবাকে বাদ দিয়ে এখন সে নিজের উপরই নিজের ঘৃণা হতে থাকে। ওই লোকটার রক্ত দিয়ে কি করবে সে? লোকটার মতোই বেকার হয়ে গেল তার রক্ত। এখন যদি মায়ার শরীরের সাথে তার রক্তের মিল থাকতো তাহলে মায়া নিজে চোখ বন্ধ করে রক্ত দিত। বীর মায়ার মুখের দিকে তাকালো। মায়ার দিকে তাকিয়ে বীরের মনে মায়া কাজ করলো। মায়াকে সাহসী দেখতে তার ভালো লেগেছিল। এই মায়াকে দেখে তার নিজের কাছেই খারাপ লাগছে। বীরের মনে হতে থাকে এই মায়াকে তেজি হিংস্র রূপেই মা, আর তাকে এই তেজি বানাবে বীর নিজেই। তাই ডাক্তারকে বলে, এখন রক্ত জোগাড় করা সম্ভব নয়, তবে আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ, আপনি আমার রক্ত নিন। মায়ের কানে কথাটি আসতেই মায়ের মুখে হাসি ফুটে ওঠে। বীর সেই হাসি দেখে শান্তি পায়। ডাক্তার বলে, আপনাকে আগে টেস্ট করাতে হবে, আসুন আমাদের সাথে। ডাক্তার রক্ত পরীক্ষা করে দেখলো বীরের রক্তে কোনো সমস্যা নেই। সে ব্লাড ডোনেট করতে সক্ষম। তাই ডাক্তার বীরের থেকে 2 ব্যাগ রক্ত নেয়। তবে প্রথম 1 ব্যাগ রক্ত নিয়ে কিছুক্ষণ রেস্ট রেখে আবারও 1 ব্যাগ নেয়। বীর তাতে আপত্তি করে না। বীরের কাছে এখন একটাই চাওয়া, এই মেয়ের মুখের হাসি। মায়ার মুখের হাসি বীরের মন ছুঁয়ে নেয়। সকালবেলা হাসি এসে মৌকে নিয়ে হসপিটালে আসে। মৌ কান্নাকাটি শুরু করেছে, তাই বাধ্য হয়ে মায়ার কাছে আনা হয় তাকে। মায়া কিছুক্ষণ মৌকে বুঝিয়ে বলে সবকিছু। তারপর মৌ বাধ্য মেয়ের মতো চলে যায়। বীর সবকিছু দেখতে থাকে। সবাই চলে যাওয়ার পর বীর জিজ্ঞাসা করে, ওই রাতে কে আন্টিকে মেরেছে? আমি জানি না, আমি দেখিনি তাদের, তবে একজনের মুখ দেখেছি। আমাকে বলতে পারবে কে সে? না, কারণ আমি তো ওদের কাউকে চিনি না, তাই প্রথম দেখলাম। কেন মারতে চায় জানো?
পরিপূর্ণ কিছু জানি না, তবে আমার মা কাদের নারী পাচার করতে দেখে ওদেরকে বাঁচাতে সক্ষম হয়, কিন্তু মা নিজেকে বাঁচাতে পারে না। ওদের কি প্রমাণ যেন মায়ের কাছে থেকে যায়। কোথায় সেগুলো? আমি তাও জানি না, মা আমাকে ওগুলো নিয়ে কিছু বলেনি। আন্টিকে তো গাড়িতে ধরে নিয়ে এসেছিলে, এমন কিছু পেয়েছো তার শরীরে? মানে প্রমাণ স্বরূপ কিছু থাকলে তার শরীরে লোকানোর অপশন আছে, না হলে আসামি সব নিয়ে গেছে। কাল তো মায়ের শরীরে এমন কিছু দেখিনি। কিছুক্ষণ নীরবতা পালন করলো দুজন। বীরের লোকজন ঔষধ আনা নেওয়া করছে। রক্তের ব্যবস্থা করে রেখেছে বীর। যদিও আরও লাগে তাহলে রক্ত আনা যাবে। এখন সকাল 10টা। মায়া না খেয়ে আছে, সারা রাত জেগেছিল। বীর অনেক কিছুই খেয়েছে, বেশি বেশি ফল খেয়েছে সে। শাহানা পারভিনের এখন অবস্থা আগের থেকে ভালো। ডাক্তার বলেছে আপাতত ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, উপর থেকে সবকিছুই নর্মাল, তবে তার শরীরের অবস্থা এখন বোঝা যাবে না। জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করতে হবে, আরও কিছু পরীক্ষা করা বাকি। মায়া এবার শান্তির নিঃশ্বাস নিল। মায়াকে উদ্দেশ্য করে বীর বলে, পাশেই ক্যান্টিন আছে, চলো কিছু খেয়ে আসা যাক। আমার লোকেরা আছে এখানে, না খেয়ে থাকলে মায়ের সেবা করতে পারবে না। মায়া সম্মতি দিয়ে চলে যায় বীরের সাথে। খাবার অর্ডার করা হয়। খাবার খাওয়ার মাঝে মায়ার থেকে সবকিছু শুনল বীর। মায়ার সবকিছু বললেও এটা বলেনি তার বাবার নাম মোহন সর্দার আর রাজের সাথে তার বিয়ে হয়েছে। এসবের সাথে তো আর শাহানা পারভিন জড়িত না। তাই মায়া ওর মায়ের সাথে হওয়া কথাগুলো বলল। সবকিছু শুনে বীর বলে, তোমরা আপাতত ডেঞ্জার পজিশনে আছো। আমার মনে হয় আন্টিকে এখন আড়াল করে রাখা উচিত। কিন্তু আমি তো চিনি না কারা ওই লোকজন, আর আমি কিভাবে বের করব তাদের? সব থেকে বড় কথা, আমি মাকে আড়াল করে রাখবো কোথায়? ঢাকার বাইরে নিয়ে গেলেও চিকিৎসার জন্য মাকে কোথায় রাখবো? বীর কিছুক্ষণ ভেবে বলে, আমার বাড়িতে থাকবে তোমরা? আন্টি আমার বাড়িতে সেফ থাকবে, আমি এখানে একা থাকি। বাবা মা বিদেশে আছেন, আত্মীয় স্বজন আমার বাড়িতে আসেন না, কারণ আমি একা নিরিবিলি থাকতে পছন্দ করি। আমি মন চাইলে তাদের সাথে দেখা করি, মন না চাইলে দেখা করি না। এক কথায় আমি গ্যারান্টি দিতে পারি আন্টি আর তুমি হেফাজতে সুরক্ষিত থাকবে। আর আন্টিকে যারা মেরে ফেলতে চেয়েছিল তাদের বের করার দায়িত্ব আমিও নিলাম। তোমাকে আমি সাহায্য করব, এই বীর থাকতে কোনো চিন্তা নেই তোমার। মায়া বীরের প্রস্তাবে প্রথমে রাজি হয় না, কিন্তু পরে ভেবে দেখল তাকে এবং তার মাকে রাতের আধারে একা না রেখে এই বীর বাঁচিয়েছিল। বীর চাইলে রাতেই মায়ার ক্ষতি করে দিতে পারত, কিন্তু না, উল্টে হসপিটালে এনে এই বীর তার মাকে রক্ত দিয়ে সাহায্য করেছে। কোনো স্বার্থ ছাড়াই একমাত্র বীর সেই যে মায়াকে সাহায্য করেছে। বীর না থাকলে শাহানা পারভিনকে বাঁচানো সম্ভব হতো না। তাই মায়া রাজি হয়ে যায় বীরের কথায়। মেসে এসে মায়া ও মৌয়ের সমস্ত জিনিসপত্র গোছাতে থাকে মায়া। রাতে দেওয়াল টপকে গেছিল, এখন আবার এসেছে তো একজন মাফিয়ার সাথে। দেশের প্রায় মানুষ চেনে বীরকে। মায়ার রুমের পাশের একটি মেয়ে এসে মায়াকে খোঁচাতে থাকে। সে মায়াকে রাতে পালিয়ে যেতে দেখেছিল। যেই মায়াকে নিয়ে মেসের মালিক সুনাম করে, তার এমন দৃশ্য দেখে মেয়েটি সুযোগ পেল কিছু শোনানোর। মায়াকে খুব বাজে ভাবে বলে, কাল সারা রাত তো এখানে ছিলে না? রাতভর বুঝি ওই ছেলেটার সাথে এনজয় করছিলে? বড়লোক ছেলে পেয়ে তোমরা মেয়েরা এত ফুর্তি করতে পারো? মায়া শুনেও না শোনার মতো করে থাকে। এমনিতেও রাতে ঘুম হয়নি তার উপর মায়ের উপর হামলাকারীদের শাস্তি দেওয়ার নেশা জেগেছে। মাথা ঠিক নেই মায়ার, হুট করেই অঘটন ঘটিয়ে দিতে পারে। মায়া চুপ করে কাজ করছে। মেয়েটি আবার বলে ওঠে, তোমার তো বাবা নেই, ম্যাচের মালিক বলল তোমরা নাকি কোটিপতি। বাবা না থাকার পরেও এই রুমটার একা একা ভাড়া দিয়ে থাকো? নিজেদের মতো আলাদা খাবার কিনে খাও? আমরা যা খাই তা নাকি তোমাদের হজম হয় না? এতগুলো টাকা কোথা থেকে আসে? এই আশিক দিয়ে যায় বুঝি? রক্ত চক্ষু নিয়ে ঘুরে তাকায় মায়া। মায়া এবার মেয়েটিকে উদ্দেশ্য করে বলে,
আর একটাও বাজে কথা শুনতে চাই না। মেয়েটির মুখে বিদ্রুপের হাসি। মেয়েটি আবার বলে, বাবা, মুখের বুলি ফুটছে দেখছি। ওসব রঙ্গলীলা করার সময় মনে থাকে না? লোকে কি বলে জানো? বলে তুমি আর তোমার মা সব এক। তোমার মা কি এমন করে যে আমাদেরকে বলো না, আবার মাসে মাসে এত টাকা ওড়াও? মায়া আশেপাশে মেয়েদের সাথে মিশে না। মৌ আর মায়া নিজেদের মতো চুপচাপ পড়াশোনা করে আর নিজেদের মতো ঘোরাফেরা করে। শাহানা পারভিন মাঝে মাঝে আসতেন। মেসের খাবার মায়া ও মৌ খেত না। শাহানা পারভিন তাদের আলাদা খাবারের ব্যবস্থা করে দেয়। মায়া মেসে নিজেদের মতো স্টোভ নিয়ে রান্না করত। এই জন্য সন্দেহ হতেই পারে, কিন্তু তাই বলে মাকে নিয়ে বাজে কথা বলবে? এবার মায়া চিল্লিয়ে বলে ওঠে, আমাকে নিয়ে যা খুশি বলো, আমি সহ্য করব, কিন্তু আমার মাকে নিয়ে একটা বাজে কথা বললে তোমার জিহ্বা কেটে দিব। মেয়েটিও থেমে থাকেনি। সে তেজ দেখিয়ে আবার বলে ওঠে, চোরের মায়ের বড় গলা। তোমার মা যে এতটা নোংরা এটা লোকে লোকে বলে বেড়ায়। তুমিও হয়েছো তার মতো। সারা রাত ফুর্তি করে এসে আবার তর্ক করো। তোমার মা নিজেও যেমন, তোমাকেও শিক্ষা দিয়েছেও তেমন। কুশিক্ষা পেয়েছো, তাই তো মনে হয় তোমার বাবা তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আর কিছু বলতে পারল না মেয়েটি। মায়া তার সর্বশক্তি দিয়ে মেয়েটির গলা চিপে ধরে। মায়া এতটাই শক্তি প্রয়োগ করে ধরেছে যে মেয়েটি ছাড়াতে পারছে না মায়ার হাত থেকে। মায়া এতটাই শক্তি প্রয়োগ করেছে যে মেয়েটি ছাড়াতে পারছে না মায়ার হাত। মায়ার চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে মেয়েটির দিকে। তার মাকে নোংরা বলেছে, তার পবিত্র মাকে অপবিত্র বানিয়ে দিয়েছে। এমনিতেই এখন তার মা হসপিটালে মৃত্যুর সাথে লড়ছে, আর এই মেয়ে তার মাকে নিয়ে বাজে মন্তব্য করছে। গলা টিপে ধরাতে মেয়েটির জিহ্বা বেরিয়ে আসে। মুখ ফুটে কিছু বলতে পারে না, ছটফট করতে থাকে সে। মায়া এবার তেজি সুরে বলে, বলেছিলাম না আমার মাকে নিয়ে কিছু বলবি না। মায়া চুপ থাকে এর মানে এই না যে মায়া অন্যায় মেনে নেয়। আমার মাকে নিয়ে বাজে মন্তব্য করার ফল ভোগ এবার। মায়া যে কি করছে মায়া নিজেও জানে না। রাগে জেদে জ্ঞান শূন্য হয়ে সে এই কাজটি করেছে। প্রায় 20 মিনিট এমন চেপে ধরেছিল মায়া। এদিকে মায়ার দেরি হচ্ছে কেন বুঝে উঠতে পারছে না বীর। মায়া বলেছিল শুধু জামা কাপড় আর বই নিয়ে আসবে, বাকি জিনিস গাড়িতে করে নিলেও চলবে। মায়ার দেরি হতে দেখে বীর উপরে ওঠে। মেয়েদের মেসে ঢুকেছে বীর। দারোয়ান বাধা দেয় না, কারণ বীরের পকেটে একটি গুলি আছে। সেটা দেখেই দারোয়ানের মুখ বন্ধ। বীরকে দেখে তার একটা কথাই মাথায় আসলো। বীর উপরে উঠে মায়াকে দেখে অবাক। মায়া এখনো গলা টিপে ধরে আছে মেয়েটির। মায়ার চোখ মুখ হিংস্র, ঠিক যেন বীরের মতো। আশেপাশে তাকালো বীর। বীরের কাছে মায়ার এই রূপ ভালো লাগছে, তাই সে মায়ার কিছু ছবি তুলে নিল। মায়া যে একটি মেয়েকে খুন করছে সেটা নিয়ে তার যায় আসে না বীরের। ছবি তোলা শেষ করে বীর মায়ার কাছে এগিয়ে এসে বলে, ওকে কেন মারলে? হুঁশ ফিরল মায়ার। মারলো কোথায়? ও কাউকে খুন করেছে এটা ও নিজেও বুঝতে পারেনি। মাথার মধ্যে ঘুরপাক করতে থাকে মায়ার। নিজেকে পাগল পাগল লাগছে। মেয়েটির গলা থেকে হাত সরাতেই মেয়েটি নিচে পড়ে যায়। মায়া লাফিয়ে ওঠে। এই প্রথম তার হাতে কেউ মারা গেছে। মায়া তার 2 হাতের দিকে তাকিয়ে থাকে, বলে, আমি মারতে চাইনি, আমি খুন হতে চাইনি বলেই কাঁপতে থাকে মায়া। বীর 1 গ্লাস পানি এনে মায়ার সামনে ধরে বলে, এই নেও খাও। মায়ার হাত কাঁপছে। নিজে থেকে করলো। জীবনে প্রথম খুন করলেও সজ্ঞানে করেনি। তার জীবনেও কম ঝড় যায়নি। মায়াকে যখন মেয়েটি বাজে কথা বলছিল তখন মায়ার কল্পনাও আসে আরও একটা অতীত। মায়ের নাম পরিবর্তন করার পরের ঘটনা। শাহানা পারভিনকে কুপ্রস্তাব দেয় তার বিজনেস পার্টনার। শাহানা পারভিন না করে দেন। একদিন কোনো কিছু না জানিয়ে তিনি মায়াদের বাসায় আসে। মায়া তখন ঘরে বসে পড়াশোনা করছে। রাত তখন 10টা। মায়ার কানে বারান্দা থেকে থালাবাটি পড়ে যাওয়ার শব্দ আসে। সেই শব্দের সাথে মায়ার কানে আসে শাহানা পারভিন বলেন,
ছাড়ুন আমাকে, আমার সতীত্ব হরণ করবেন না। আমি সমাজে মুখ দেখাতে পারবো না। মায়া বের হয়ে আসে, দেখতে পায় লোকটি জোর করে 2 হাত ধরে আছে তার মায়ের। শাহানা পারভিনের দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে হাসতে থাকে সে। মায়ার ঘৃণা লাগছে লোকটিকে দেখে। শাহানা পারভিন এদিক ওদিক তাকাতে থাকে নিজেকে রক্ষা করার জন্য। হঠাৎ দেখলো মায়া দাঁড়িয়ে আছে। শাহানা পারভিন চেঁচিয়ে বলে, এভাবে দাঁড়িয়ে থেকে অন্যায়কে প্রশ্রয় দিবি না মা, কিছু কর মা, তোর মাকে বাঁচা। মায়ার হুঁশ ফিরল মায়ের কথাতে। পাশে তাকিয়ে দেখল শিল নোড়া। নোড়া হাতে নিয়েই মায়া লোকটির মাথায় ছুঁড়ে মারে। শাহানা পারভিন মায়ার দিকে তাকিয়েই ছিলেন, তাই মায়া যখন নোড়া ছুঁড়ে মারে তিনি সাথে সাথে মাথা নামিয়ে নেন। নোড়া এসে সোজা লোকটির কপালে লাগে। সাথে সাথেই লোকটি শাহানা পারভিনকে ছেড়ে কপালে হাত দেয়। এই সুযোগ পেয়ে শাহানা পারভিন নোড়া হাতে নিয়েই লোকটির ঘিলু বরাবর স্থানে কয়েকটি আঘাত করে। মায়া দূরে সরে যায়, কান্না করে দেয় সেখানে দাঁড়িয়েই। লোকটি ওখানেই মারা যায়। শাহানা পারভিন ঘুরে তাকিয়ে দেখে মায়া কান্না করছে। শাহানা পারভিনের হাতে লোকটির রক্ত লেগে আছে। শাহানা পারভিন সেই হাত নিয়ে মায়ার দিকে এগিয়ে এসে বলে, জীবনে যতটুকু আয়ু নিয়ে বেঁচে থাকবি নিজের সতীত্ব বজায় রেখে বাঁচবি মা। এই সতীত্ব হরণ হওয়া থেকে রক্ষা পেতে 1000টা খুন করার দরকার পড়লেও করবি, কিন্তু নিজেকে বিলিয়ে দিবি না। তুই দুর্বল, তোর লোক তোকে খুবলে খাবে। এতদিন আমি ছাড় দিয়েছি, ভালোভাবে বুঝিয়েছি, ওর বউকে পর্যন্ত বলেছি যে আপনার স্বামীকে সামলান। দেখ লোকটা তারপরেও এসেছে আমার সাথে অন্যায় করতে। আমি আর কি করলে এরা আমাকে একটু শান্তিতে বাঁচতে দিবে? স্বামী ছাড়া জীবন কাটানোটা কি অন্যায়? স্বামী ছেড়ে দিলে সেই মেয়ে সমাজে মুখ উঁচু করে বেঁচে থাকার কি অধিকার নেই? কেন মেয়েদের এসব সম্মুখীন হতে হয় সব সময়? এই রাতের বেলা এই নরপশুগুলো আমাকে খুবলে খেতে আসবে। বলেই কান্না করেন শাহানা পারভিন। মায়া এসে তার মাকে জড়িয়ে ধরে বলে, তুমি ঠিক করেছো মা, তুমি কান্না করবে না। বলেই শাহানা পারভিনের চোখের পানি মুছে দেয় মায়া। শাহানা পারভিন ও মায়া মিলে সেই রাতে লোকটির লাশ নিয়ে গ্রামের এক জঙ্গলে মাটি চাপা দেয়। মায়া ছোট টর্চ নিয়ে দাঁড়িয়ে আছে। মিহির ও হাসিকে ডেকে নেয় শাহানা পারভিন। মিহির ও শাহানা পারভিন মিলে মাটি খুঁড়ে তার ভিতর লোকটিকে রেখে কবর দেয় ওরা। মায়ের এই অতীত মনে পড়ে মায়া হাতের দিকে তাকিয়ে আছে। বীর মায়ার হাত কাঁপতে দেখে মায়ের মুখের দিকে গ্লাস এগিয়ে দিয়ে বলে, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তুমি নিজে খেয়ে নাও। মায়া ঢকঢক করে পানি গিলতে থাকে। এখন একটু স্বাভাবিক হয় মায়া। বীর জিজ্ঞাসা করে, কেন এখন? ও আমার মাকে নিয়ে যা নয় তাই বলেছে। আমি বারবার বলছি চুপ করতে, ও তাও বাজে কথা বলছে। আমার মা তো পবিত্র, নিজেকে সব সময় রক্ষা করেছে, তাহলে কেন আমার মাকে নিয়ে বাজে কথা বলবে? আমি ছাড়বো না কাউকে, আমি সবাইকে শাস্তি দিব। বেশ করেছি ওকে মেরেছি। মায়েদের সম্মান করতে জানে না, যাকে চেনে না তাকে নিয়ে বাজে মন্তব্য করে। শেষের কথাগুলো অগ্নি দৃষ্টি দিয়ে বলে বীর। বীর বুঝলো মায়ের অবস্থা। সে বীর অন্যায়কে প্রশ্রয় দেয় না। আজ সেই বীর মায়াকে বাঁচাতে অন্যায় করবে। এখন সে ঠান্ডা মাথায় বুদ্ধি বের করলো। মেয়েটিকে নিয়ে তার রুমে গেল। এখন সবাই কলেজে আছে, আর কিছু মেয়ে তাদের নিজস্ব রুমে। বীর মেয়েটিরকে ফ্যানের সাথে একটি ওড়না দিয়ে ঝুলিয়ে রাখলো। এমনভাবে সেট করলো যাতে কেউ বুঝতে না পারে যে মেয়েটি মার্ডার হয়েছিল। মায়া সবকিছু দেখলো, কিন্তু কিছু বলল না। তারপর দুজন মিলে চলে গেল নিজেদের গন্তব্যে। যাওয়ার আগে বীর দারোয়ানকে টাকা দিয়ে বলে, চুপচাপ যা দেখেছেন, যা আপনার এই পেটেই হজম করে পাকস্থলী দিয়ে বের করবেন। যদি একবারের জন্য এই মেয়েটি ফেসেছে, তো আপনার এই সুন্দর মোটা পেট আমার গুলিতে ফুটো হয়ে যাবে। দারোয়ান আর কি করবে? বেচারা বীরের পিছু নিয়েছিল, দেখতে যে কি করে। যা যা দেখলো তাতে দারোয়ান নিজেই এখন বোবা। তারপরও সে তুতলিয়ে বলে, ঠিক আছে স্যার। মাহমুদ সর্দার লাগাতার কল করে যাচ্ছেন শাহানা পারভিনকে। 4 দিনের মতো কথা হয় না তাদের সাথে। বিপদ আপদ হলো কিনা জানতে পারছেন না। মায়ার খোঁজ খবর নিতে পারছেন না তিনি। মায়ার মেসের সামনে যাবেন ভাবছেন।
রাজ এসে মাহমুদ সর্দারের কাছে বলে, ছোট মায়ের খবর কি বাবা? বুঝতে পারছি না কিছু, কোনো সন্ধান পাচ্ছি না তাদের। আজকে মায়ামার ম্যাচে যাব ভাবছি। ওর ম্যাচ কোথায় আমাকে বলো, আমি যেয়ে দেখছি। মাহমুদ সর্দার মেসের ঠিকানা দিতেই রাজ চলে যায় সেখানে। কিন্তু সেখানে যেয়ে রাজ অবাক হয়, এখানে মায়ার কোনো খোঁজ নেই। সবাই বলছে মায়া ওর তার বোন কাল সকালে চলে গেছে। এদিকে সবাই শোক পালন করছে। মেসের একটি মেয়ে আত্মহত্যা করেছে, অনেকে বলছে কিছুদিন আগেই ব্রেকআপ হয়েছে তাই এমন করেছে। মেয়েটির বাবা মা এসে কান্নাকাটি করছে। রাজ মায়াকে না দেখতে পেয়ে বাসায় ব্যাক করে। মাহমুদ সর্দারকে বলাতে তিনি শিবচর ছুটে যায়। লোক লাগিয়ে জানতে পারে শাহানা পারভিন ও মায়া বেড়াতে গেছে, ট্যুর দিচ্ছে তারা। এটা মূলত হাসি লোকেদের মিথ্যা বলেছে, মায়া শিখিয়ে দিয়েছে। মাহমুদ সর্দার বিশ্বাস করে নিলেন, তাই তিনি রাজকে সান্ত্বনা দিলেন যে মায়া আর ওর মা আপাতত বেড়াতে গেছে।